রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর বিষয়ে ব্রিফিং করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখানে ওখানে পাচ্ছি না বলি, এখানে পাচ্ছি এখানে পাচ্ছি শো করতেছে এই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ দাদা পাচ্ছেন না এখনো অডিও একটি নির্বাচনের এই রিদম ভাই তাদের প্রত্যাশা করুন, তাদের আকাঙ্ক্ষা করুন একটি নির্বাচিত সরকার এই রিদম ভাই মাইক্রোফোন টাকপিস করে দেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাইক্রোফোন টাকপিস করে দেন, 2/3 অধিক মাইক্রোফোন টাকপিস করে দেন না না পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছে দাদা আমার এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষা এবং আপনারা জানেন সেই দেখেন তো ইচ্ছা, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা ঠিক আছে প্রতিফলন ঘটানোর জন্য পাচ্ছেন না কম সময়ে হলো 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, ওকে ওকে সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য 1.5-2 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি। এবং আপনারা আরো লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হবে না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একবার আমি যখন বলছি প্রতিটি মানুষকে, আমারটা হলো কেবল সবাইকে আনার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা আমার যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি। এবং এটা করতে অনেক বেশি আমাদের যে জায়গাটাই আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে বিগত দিনের দীর্ঘ 1.5 দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এই জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন
অ্যালোকেশন ওয়াইজ এই রেজাল্ট ভাই, আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। মোটরতে লাইসেন্স শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। পাইছি। এই জন্য এই বাজেটটা একটু ভিন্ন ধর্মী, এটা প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত 1.5 দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলত, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল। এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনৈতিক প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন। কত চাকরি সৃষ্টি করবে এবং কোন খাত থেকে কত চাকরি আসবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সুন্দর একটা বাজেট পেশ করেছেন এবং দায়িত্ব গ্রহণের 3-3.5 মাসের মধ্যে, এবং বাজেটটা হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে আপনারা ব্যবসায়ীদেরকে বড় ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান হবে। দরিদ্র মানুষের জন্য আপনারা সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছেন, সরকারের যে সিগনেচার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলির ব্যাপক বিস্তার করছেন। সরকারি চাকরিজীবীদের জন্য আপনি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আগামী 1 জুলাই থেকে। মাননীয় মন্ত্রী, 2015 সালে যখন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়, তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে বেতন 100% বাড়ছে, সুতরাং ঘুষ দুর্নীতি কমে যাবে। কিন্তু আমরা দেখছি এবং এখনো দেখি যে সরকারি হসপিটালে একটা ট্রলি নিতে হলে টাকা দিতে হয়, একটা বেড নিতে হলে টাকা দিতে হয়, ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে খারিজ করে দিয়ে বসে থাকে টাকা। আমরা সাধারণ জনগণ কোনো সেবাই হচ্ছে বিনা পয়সায় পাই না সরকারি অফিসারদের টাকা না দিয়ে। আপনি এটা ইনশিওর করার জন্য আপনার সরকার কি করবে সেটা যদি দয়া করে আমাদেরকে স্পষ্টভাবে জানান, তাহলে আমরা খুব আনন্দিত হব। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী বলতে চাচ্ছি যে আপনার বাজেট বক্তব্যে আপনি উল্লেখ করেছেন যে আপনার সরকার এই আগামী অর্থ বছরে বাজেটে পরিচালন ব্যয় প্রায় 73% থেকে কমিয়ে 66% নামিয়ে আনার চেষ্টা করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছেন, কিন্তু পরিচালন ব্যয়ের বিভিন্ন খাতে বরাদ্দ দেখে আমাদের মনে হয়েছে এখানে অঙ্কের খেলা হয়েছে। যেমন আপনার হচ্ছে ব্যাংক ঋণের সুদ বাবদ যে টাকা বরাদ্দ রাখা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অফিসাররাই বলছেন যে প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হবে। সাবসিডির ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে সেটাও এর চেয়ে বেশি হবে, এবং আমরা দেখছি যে গত অর্থ বছরের চেয়ে আপনি সাবসিডিতে 19,000 কোটি টাকা বরাদ্দ কমিয়েছেন। তাহলে আসলে কি এখানে অঙ্কের খেলা হয়েছে, নাকি সামনে গ্যাস বিদ্যুতের দাম বা আদার জিনিসের দাম আরো বাড়িয়ে আপনি হচ্ছে সাবসিডি কমানোর চেষ্টা করছেন? এই দুটা বিষয় জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমি আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই একটি বড় বাজেট দেওয়ার জন্য। আমি মিজান চৌধুরী, আমি আগামী সময় আছি। আমার মাননীয় অর্থমন্ত্রী, আপনার কাছে আমার স্পেসিফিক একটা কোশ্চেন। আমরা কি মানে এতগুলো প্রশ্ন তো আর পরে ট্র্যাক রাখা মুশকিল হবে। এটাই লাস্ট কোশ্চেন, এরপর আপনি হয়তো আপনার মতো 3টা কোশ্চেন উত্তর দিতে পারবেন। আমরা প্রশ্নের উত্তর দিতে অসুবিধা নেই, একসাথে না করে
কারণ ট্র্যাক না থাকলে তো প্রশ্নগুলো অ্যাড্রেস করা যাবে না। এটা করেন আপনি, তারপর আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। জি জি, তো আপনি বাজেটে এবার মূল্যস্ফীতি 7.5% পূর্বাভাস দিয়েছেন, এটা আপনাকে ধন্যবাদ। যদিও মূল্যস্ফীতি এখন প্রায় 9-এর উপরে উঠতে চলছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বাজেটে আপনি অর্থনীতিকে ইনজেকশন দেওয়ার জন্য টাকার প্রবাহ বাড়ানোর একটা লক্ষ্যমাত্রা রেখেছেন। পাশাপাশি বাজেটটা গত বছর চলতি বাজেটের চেয়ে অনেক বড়। এর চেয়ে বড় সংকট হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটা সংকট এবং জ্বালানি তেলের মূল্য সংকট। এই তিনটা সংকটকে মোকাবেলা করে আপনার যে মূল্যস্ফীতি সেটা আগামীতে কতটা বাস্তবসম্মত সেটা একটু বলবেন। মূল্যস্ফীতি ব্যাপার হচ্ছে, আপনারা তো জানেন মূল্যস্ফীতি 3 মাসের ব্যাপার না। মূল্যস্ফীতিটা গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা এসছে। তারপর আপনারা জানেন ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিং এর কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্বে বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মসের কথাগুলো বলেছি, রিফর্মসের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয়, এবং অনেকগুলো সময় নষ্ট হয়, এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। একটু এর থেকে আর বেশি কিছু বললাম না, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। তৃতীয়ত আমাদের দেশে যে প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খাওয়া হয় পোর্ট থেকে, ফর এক্সাম্পল ওখানে তো ইম্পোর্ট গুলো সবাই আসে পোর্ট ইটসেলফে, ওখানেই অধিক খরচ তাদেরকে করতে হয় বিভিন্ন কারণে। মাল খালাস থেকে শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা পর্যন্ত অনেক বেশি খরচ হয়। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে, আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয়, এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কস্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যের। ইতিমধ্যে তেলের মূল্য, গ্যাসের মূল্য ইত্যাদির কারণে আবার একটা ইম্প্যাক্ট হয়েছে, কারণ তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে, এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে, এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে। ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি,
আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সাপ্লাই চেইন এনশিওর করতে হবে, এবং সাপ্লাই চেইন একেবারে অরিজিন থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত গ্লোবাল যে প্রাইসিংটা, এগুলো আমাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে। এবং এইখানে আমরা অ্যাডহক বেসিসে কেনাকাটা না করে আমাদের একটা লং টার্ম প্রকিউরমেন্ট প্রোগ্রাম থাকতে হবে। ফর এক্সাম্পল, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। ফার্টিলাইজার সবকিছুতে একটা এই জায়গাটাই যদি আমরা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কষ্টের উপর, আপনাকে যা বলছে তা কিনতে হবে। 2 ঘন্টার নোটিশ, 3 ঘন্টার নোটিশে আপনাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্ট গুলো বিগত দিনে করা হয় নাই। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে আমাদের কস্ট অনেক কমে যাবে। পোর্টে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, ট্রান্সপারেন্সি আনি, কস্ট আপনার দুর্নীতিটা কমাতে পারি, পোর্টে কস্ট কমে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতেছি, একটা একটা বক্স আমরা টিক করতেছি যে কিভাবে কস্টটা কমানো যায়। আর মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে, মনে করি না। আরেকটা প্রশ্ন কি ছিল? হ্যাঁ, বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে কিনা? হ্যাঁ, দুর্নীতি, বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে, প্রায় 11 বছর ধরে তাদের কি বলে কোন ইনক্রিমেন্ট, পে স্কেল গত 11 বছর বোধ হয়, তাই না? এরকম কিছু হবে। 11 বছর ধরে পে স্কেল হয় নাই। কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, তাই না? কারণ সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। একটা হলো কি ছিল, কোন খাতে কত চাকরি হবে? এখন বাজেট বক্তৃতায় তো কোন খাতে কত চাকরি হবে এটা বলা সম্ভব না। আমরা তো বিস্তারিত বলেছি আইসিটি সেক্টরে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, এগ্রিকালচারে কত হবে, বিদেশে কত হবে, দেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, প্রত্যেকটি স্বাস্থ্য খাতে 1 লক্ষ লোক, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সবকিছু বলা হয়েছে। কিন্তু আমরা হয়তো এইগুলোর বিপরীতে সংখ্যাগুলো বসাই দেয়, কিন্তু কোন কোন খাতে চাকরি হবে আমরা কিন্তু বিস্তারিতভাবে বাজেটে বলেছি, আমার বক্তব্যেও বলেছি। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কারভাবে বলা আছে। আপনি যদি তার বিপরীত বিষয়ে আমরা কোনো সংখ্যা দিই নাই, কারণ সংখ্যা দেওয়া সম্ভব না, কারণ কোথাও বেশি হবে, কোথাও কম হবে। তো আমরা আশা করি ওভারঅল আমরা যে প্রেডিকশনটা করেছি কর্মসংস্থানে, সেটা আমরা পূরণ করতে পারব। এবং কর্মসংস্থান তো চাহিদা ক্রিয়েট করতে হবে, কর্মসংস্থান তো এমনি হয় না।
দেশে বিদেশে যেটা চাহিদা আমাকে ক্রিয়েট করতে হবে, আমাকে মিট করতে হবে। এই জন্য আমরা বিনিয়োগের উপর ভীষণ জোর দিচ্ছি। কি জন্য? কর্মসংস্থান তো অবশ্যই, বিনিয়োগ মানে কর্মসংস্থান, সেটা সরকারি বেসরকারি। তারপরে আমাদের যে কর্মসংস্থানের যে প্রকল্পগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, এতদিন যেটা হয় নাই। আমাদের বিশাল একটা, এইবার আপনারা দেখবেন এডুকেশন, আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বড় বরাদ্দ আমরা দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো। আপনি যদি দক্ষ একজন শ্রমিক হন, কর্মচারী হন, আপনার চাকরি দেশে বিদেশে সব জায়গায় হওয়া খুবই সহজ। সুতরাং আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতেছি চাকরি হওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, আপনাকে প্রথমেই ধন্যবাদ দেই যে বাজেটটা আপনি প্রস্তাব করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার। আর দ্বিতীয় ধন্যবাদটা দিচ্ছি, আপনি বন্দরে যে স্টক লট হচ্ছে, বন্দরে যে দীর্ঘসূত্রিত হচ্ছে, পণ্য খালাচ্ছে, সেটা আগে আপনি উপলব্ধি করেছেন এবং প্রশ্ন করার আগেই এটার জবাবটা আপনি দিয়ে দিয়েছেন এবং এটা আপনার মাথায় আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম জীবন ইসলাম, আমি ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য বরাদ্দ রেখেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংক নিয়ে যে আন্দোলন করতেছে, ইসলামী ব্যাংকের থেকে এবং মোটা অঙ্কের টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সংকটের জন্য তারা চেয়েছে। এই অবস্থায় ইসলামী ব্যাংককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এবং কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এটার উত্তর দিলে ভালো হয়। গভর্নর সাহেব আছে তো? গভর্নর সাহেব রেসপন্স করছেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। না, আপনারা জানেন আমরা যখন কাজ শুরু করি ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে আসলে। আর এই 35%, 36% এনপিএল দিয়ে আমাদের যাত্রা শুরু। সো শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা। এটা হচ্ছে নিয়ম যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই অনেক রকম, তো সোশ্যাল মিডিয়াতে গুজব, প্রথম গুজব ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে, যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে। আমি কয়েকটা টাইম লাইন বলতে চাই, একটু সময় নিচ্ছি মাননীয় অর্থমন্ত্রী যদি অ্যালাউ করেন। এটা তো আপনার সাবজেক্ট, আপনি সময় নিয়ে বলুন। আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটা টাইম লাইন বলি। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেই হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আর আসার পরে আমি দেখতে পাই যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান উনি রিজাইন করেছেন কিছুদিন পরে, এবং যাকে এমডি হিসাবে সিলেক্ট করা হয়েছে উনি অপারগতা প্রকাশ করেন। আমরা কিন্তু আসলে বসে থাকিনি, আমরা সাথে সাথে একজন এমডি নিয়োগের জন্য অ্যাড দেওয়ার পরে এটা 25শে মার্চ ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। দেন এটা বাছাই প্রক্রিয়া, আপনারা জানেন বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট নিতে হয়, এই প্রক্রিয়া শেষ করতে প্রায় 1 মাস সময় লাগে। এরপরে আমরা তাদের ইন্টারভিউ নেই 6 এবং 10ই মে, এবং একজন এমডি কে সিলেক্ট করি আমরা 12 বা 13 তারিখের দিকে। দেন আমরা এটা আবার একটা মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, সেখানে অ্যাপ্রুভাল করতে হয়। পরবর্তীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল করতে হয়। এই প্রক্রিয়াগুলো আমরা শেষ করতে করতে মের শেষে আমাদের এই প্রক্রিয়াটা শেষ হয়। একইভাবে আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডও গঠন প্রক্রিয়া করতে কিছু সময় লাগে, এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের আমরা আসার পরে যে সভা, যিনি চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়, উনি গত মঙ্গলবারে প্রথম সভাটা করেন, এবং এটার প্রক্রিয়া এই কার্যক্রম খুব স্বাভাবিকভাবে আছে। এখানে যেটি আমরা পাই 5টি ইসলামী ব্যাংকের সিবিএস যেটা কোর ব্যাংকিং সফটওয়্যার, সেটা নিয়ে কোনো কাজ হয়নি আসলে। এটা ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ, আমরা এই কাজগুলো করি। সো আমরা ভিতরে বিআরডি আমাদের ডিপার্টমেন্ট যেটা, ওরা এই কাজগুলো এগিয়ে রাখে, এবং আপনার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এর কার্যক্রম কিভাবে দ্রুততার সাথে ইনশাল্লাহ আগায়। সো আমাদের প্রথম দরকার, একই কথা বললাম, স্টেবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে।
ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। তো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময় আমরা নিয়োগ দেই। এরপর থেকে দেখলাম যে এর মানে অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইয়েস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্ট্যাবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে। আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন